আজ থেকে ১০০ বছর আগে একজন মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে। হঠাৎ তার শরীর কাঁপতে শুরু করে, হাত পা পুরো শরীর, চোখ উল্টে যায়, মুখ দিয়ে ফেনা বের হয়। এই কাঁপতে থাকা মানুষটার যে রোগ হয়েছে তার নাম এপিলেপসি, বাংলাদেশে বলা হয় মৃগী। এই অবস্থায় ডাক্তার কি করবেন? ব্রোমাইড সল্ট দিবেন। ব্রোমাইড সল্ট দিলে এই রোগীর মাথার ফিলিংসটাকে ডাল করে দিবে, শরীরটাকে ল্যাথের্জিক বা দুর্বল করে দিবে, কিন্তু খিচুনি পুরোপুরি বন্ধ হয় না। আবার ব্রোমাইড সল্টের সাইড ইফেক্ট অনেক হাই। ব্রোমাইড সল্টকে বলা হয় দ্য গুড, দ্য ব্যাড, দ্য আগলি। সার্জারি করবে, অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কোনো স্পেসিফিক ওষুধ এখন আবিষ্কার হয়নি। তখন একজন ডাক্তার একটা অদ্ভুত সিদ্ধান্ত নিলেন, রোগীর ডায়েট প্ল্যান আছে সেটাকে বদলে দাও। মানে যে ধরনের খাবার রোগী খায় সেই খাবারের প্লেটে খাদ্যের যে উপাদানগুলো আছে সেগুলোকে মডিফাই করে দাও। ডায়েট প্ল্যান চেঞ্জ করার পর দেখা গেল যে রোগের খিঁচুনি কোনোভাবেই কন্ট্রোল করা যায় না সেই রোগীর খিঁচুনির ফ্রিকোয়েন্সি কমে গেছে। মানে আগে যদি 10 বার হতো মাসে, এখন সেটা 2-3 বার হয়। বিস্ময়ের ব্যাপার হলো নতুন ডায়েট প্ল্যানে মৃগী পেশেন্টের খিঁচুনি পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে। এই অদ্ভুত ডায়েট দিয়ে মৃগী বা এপিলেপসি ট্রিটমেন্টের বিষয়ে পুরো পৃথিবী ছড়িয়ে পড়ে। কিন্তু কে জানতো আজ থেকে 100 বছর পরে 2000 সালে এসে সেই একই ডায়েট প্ল্যান হয়ে যাবে $20 বিলিয়ন ইন্ডাস্ট্রি, যে ডায়েটকে ফলো করবে ইনস্টাগ্রামে কোটি কোটি ফলোয়ার। হলিউড সেলিব্রিটি থেকে শুরু করে সিলিকন ভ্যালি বিলিয়নিয়ার সবাই ছুটবে এই ডায়েটের পেছনে। আর আইরনি হলো, কে ভেবেছিল 28 মার্চ 2024 সালে এসে পৃথিবী বিখ্যাত হার্ভার্ড মেড স্কুল তাদের ওয়েবসাইটে লিখে ফেলবে কিটো ডায়েট নামক ওয়েট লস ওয়ান্ডার সিরিয়াস হেলথ রিস্ক তৈরি করে। আজকের ভিডিওতে আমরা কিটো ডায়েটের 100 বছরের হিস্ট্রি জানবো। কিটো ডায়েট কিভাবে কাজ করে, কি কি কমপ্লিকেশন তৈরি করে, এবং কিটো ডায়েটের কারণে আপনি কোন ধরনের মারাত্মক বিপদের মধ্যে পড়তে যাচ্ছেন। আজ থেকে 2500 বছর আগে খ্রিস্টপূর্ব 400 অব্দের ঘটনা। গ্রিক চিকিৎসক হিপোক্রেটসের লেখায় পাওয়া যায় মৃগী রোগীরা ফাস্টিং করলে, মানে না খেয়ে থাকলে খিঁচুনি কমে। হিপোক্রেটসের একটা লেখা বইয়ের নাম হলো এপিডেমিক। এই বইতে তিনি একটা মানুষের কথা মেনশন করেন, খাবার এবং পানি সম্পূর্ণ বন্ধ করার কারণে একজন মৃগী থেকে সুস্থ হয়েছিল। এই ঘটনার এক্স্যাক্টলি 2300 বছর পর 1911 সাল ফ্রান্সে দুজন ডাক্তার গালপা এবং ম্যারি 20 জন মৃগী রোগীর উপরে স্টারভেশন বেসড ট্রিটমেন্ট শুরু করে। স্টারভেশন মানে রোগী না খেয়ে থাকবে। 20 জনের মাঝে 2 জন এপিলেপটিক পেশেন্টের মাঝে বেশ ভালো উন্নতি দেখা যায়। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, ব্রোমাইড সল্ট দিয়ে ট্রিটমেন্ট করলে যে টক্সিসিটি ক্রিয়েট হতো, মাসল কন্ট্রোল হারাতো, ট্রেমর হতো, সাইকোসিস এবং গায়ে র্যাশ হতো, স্টারভিং বা পেশেন্টদের না খেয়ে রেখে চিকিৎসা করলে সেই সমস্যাটা আর হচ্ছিল না। কিন্তু সমস্যা একটাই, মানুষ বেশি দিন না খেয়ে থাকতে পারে না। আর স্টারভিং করতে না পারলে লং টার্মে এই মেথড দিয়ে ট্রিটমেন্ট করা পসিবল। সাল 1921 মায়ো ক্লিনিকের ডক্টর রাসেল ওয়াইল্ডার একটা সায়েন্টিফিক জার্নাল পড়লেন। জার্নালে দেখলেন এন্ডোক্রাইনোলজিস্ট রোলিন একটা আবিষ্কার করেছেন, কেউ স্টারভেশনে থাকলে, মানে না খেয়ে থাকলে, সেই ব্যক্তির লিভার 3টা কেমিক্যাল কম্পাউন্ড উৎপন্ন করে, বিটা হাইড্রোক্সি বিউটারেট, এসিটোএসিটেট এবং অ্যাসিটন। এগুলোকে একসাথে বলা হয় কিটোন বডিজ। এই কিটোন বডিজ গুলো এপিলেপসির পেশেন্টদের খিঁচুনি কমায়। ওয়াইল্ডার তখন একটা অসাধারণ প্রশ্ন করলেন, যদি কিটোন তৈরি হলেই মৃগী রোগীর খিঁচুনি কমে, তাহলে হাই ফ্যাট লো কার্ব ডায়েট দিয়ে কি সারা জীবন কিটোন বডি তৈরি করা সম্ভব কিনা? এই প্রশ্নটা আমি সহজ করে বলি, কেউ যদি না খেয়ে থাকে, মানে অ্যাবসলিউট ফাস্টিং করে, তাহলে তার শরীরে কিটোন বডি তৈরি হবে। এগুলো এপিলেপসির খিঁচুনিটাকে কন্ট্রোল করে। যেহেতু না খেয়ে থেকে ট্রিটমেন্ট করতে হচ্ছে, এভাবে তো রোগী বাঁচবে না। তাহলে এমন একটা ডায়েট প্ল্যান বানানো হোক যে ডায়েট খেলে কিটোন বডি তৈরি হবে, মানে না খেয়ে থাকলে যারা উৎপন্ন হতো, খেলেও তারা উৎপন্ন হবে। এই ডায়েটের নাম কিটোজেনিক ডায়েট। 1921 সালের 27 জুলাই তিনি মায়ো ক্লিনিক বুলেটিনে 2টো পেপার পাবলিশ করলেন। এই পেপারে ডাক্তার রাসেল ওয়াইল্ডার সর্বপ্রথম কিটোজেনিক ডায়েট শব্দটা ব্যবহার করেন, যেখানে ডাক্তার রাসেল কিটো ডায়েটের একটা ফর্মুলা দিলেন। ফর্মুলা খুবই সিম্পল, বডিতে কিটোন বডি উৎপাদন করতে হলে কার্বের দিকে ফোকাস না দিয়ে ফ্যাটের দিকে ফোকাস দিতে হবে। খাবার প্লেট থেকে কার্ব কমাতে হবে, এতটাই কমাতে হবে বডি যেন এনার্জি তৈরি করার জন্য কার্ব খুঁজলেও কার্বকে যেন খুঁজে না পায়, তার সামনে শুধুই ফ্যাট থাকবে। বডি তখন বাধ্য হয়ে কার্বের বদলে ফ্যাটকে দিয়ে এনার্জি তৈরি করবে। আর এই ফ্যাট থেকে এনার্জি তৈরি করতে গেলেই কিটোন বডিগুলো উৎপন্ন হবে। আর এই কিটোন বডিগুলোই খিঁচুনিকে নিয়ন্ত্রণ করবে। যেগুলো না খেয়ে থাকলে উৎপন্ন হতো, সেগুলো এখন ফ্যাট থেকে উৎপন্ন হবে। এই তালিকাটা দেখুন, বামে আমাদের স্ট্যান্ডার্ড ডায়েট, ডানে ডাক্তার রাসেলের কিটোজেনিক ডায়েট। আমাদের খাবারে অর্ধেকের বেশি, মানে 55% থাকে কার্ব। কার্ব মানে ভাত, রুটি, আলু। সেকেন্ডে আছে ফ্যাট 30%-এর মতো। প্রোটিন যতটুকু দরকার ঠিক ততটুকুই। কিন্তু ডাক্তার রাসেল কার্বের পরিমাণ 4%-এ নামিয়ে আনলেন। এতটাই কম, আপনি আসলে কার্বই খাচ্ছেন না, এমন পর্যায়ে চলে যাচ্ছেন। অন্যদিকে টিপিক্যাল ডায়েটের 30% ফ্যাটকে উনি করে ফেলেন 90%-এর কাছাকাছি। তার মানে আপনার খাবার প্লেট এখন কার্বের বদলে ফ্যাট ডোমিনেন্ট স্টেজে চলে গেছে। ডাক্তার রাসেলের ট্রায়াল বেশ ভালো রেজাল্ট দিল। 3টা এপিলেপটিক পেশেন্টের উপর ট্রিটমেন্ট করলেন। এপিলেপটিক পেশেন্টদের খিঁচুনি ড্রাস্টিক্যালি কমে গেল। এরপর ওয়াইল্ডারের কলিগ পেডিয়াট্রিশিয়ান ডাক্তার ম্যানি পিটারম্যান অ্যাডাল্টের জন্য তৈরি করা এই কিটোজেনিক ডায়েটকে শিশুদের
শিশুদের জন্য মডিফাই করলেন। এরপর 1925 সালে তিনি রিপোর্ট করলেন 37 জন শিশুর মধ্যে 95% শিশুর খিঁচুনি নিয়ন্ত্রণে আসছে। বিস্ময়ের বিষয় হলো 60% শিশু কমপ্লিটলি সিজার ফ্রি, মানে তাদের আর খিঁচুনি হচ্ছে না। এরপর 1920 থেকে 1930 এর মধ্যে কিটো ডায়েটকেই ধরা হতো এপিলেপসির প্রধান বা মৃগীর প্রধান চিকিৎসা। মায়ো ক্লিনিক থেকে জন হপকিন্স সব বড় হসপিটালে মৃগী বা এপিলেপসি ট্রিটমেন্টের জন্য কিটোজেনিক ডায়েটকে প্র্যাকটিস করা শুরু হলো। কিটোজেনিক ডায়েট অল্প কিছুদিনের মধ্যেই গ্লোবাল প্র্যাকটিস থেকে হারিয়ে যাবে। সেই গল্পের আগে আমরা দেখি কিটো ডায়েট কিভাবে খিঁচুনি কমায়। খিঁচুনিকে মেডিকেলের ভাষায় বলা হয় সিজার। সিজার বা খিঁচুনি হয় ব্রেনের কারণে। আমাদের ব্রেন একটা বিশাল ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক। ব্রেনে কোটি কোটি নিউরন থাকে। সবাই নির্দিষ্ট নিয়মে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে সিগন্যাল পাঠায়। স্বাভাবিক অবস্থায় সব ঠিকঠাক, কিন্তু মৃগী বা এপিলেপসিতে কি হয়? হঠাৎ ব্রেনে একটা শর্ট সার্কিট হয়, মানে নিউরনগুলো আনকন্ট্রোল ভাবে ইলেকট্রিক্যাল সিগন্যাল ফায়ার করতে শুরু করে। একটা নিউরন থেকে আরেকটা নিউরন, শুরু হয় চেইন রিঅ্যাকশন। এই অবস্থায় যদি কেউ ব্রেনের ইলেকট্রিক্যাল সিগন্যাল দেখে, তাহলে সে দেখতে পাবে ব্রেনে তৈরি হয়েছে একটা হুলস্থুল ইলেকট্রিক্যাল স্টর্ম বা বৈদ্যুতিক ঝড়। ইলেকট্রিক্যাল স্টর্মের কারণে বডি সবকিছুর কন্ট্রোল হারিয়ে ফেলে। হাত কাঁপে, চোখ উল্টায়, শরীর নিয়ন্ত্রণ হারায়। এই ইলেকট্রিক্যাল স্টর্মের কারণে কন্ট্রোল হারানোর যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, এই লক্ষণগুলোকেই বলা হয় সিজার বা খিঁচুনি। এখন প্রশ্ন হলো, এই স্টর্ম মানে ব্রেনের যে ঝড় হচ্ছে, এটার ফিউল কি? মানে কোন জিনিসটার কারণে ইলেকট্রিক্যাল স্টর্ম হচ্ছে বা খিঁচুনি হচ্ছে? উত্তর, গ্লুকোজ। আমরা যে কার্বোহাইড্রেট বা কার্ব বলি, ভাত, রুটি, চাল, গম, আলু, এগুলো থেকে গ্লুকোজ পাওয়া যায়। আমাদের ব্রেন নরমালি গ্লুকোজ দিয়েই চলে। গ্লুকোজ মানে ফাস্ট এনার্জি। এই ফাস্ট এনার্জি পেলে নিউরন আরো ফাস্ট, আরো রিপিটেড ফায়ার করতে পারে। মানে এপিলেপসি এবং মৃগী রোগীদের ক্ষেত্রে এই গ্লুকোজই হয়ে যায় সিজার বা খিঁচুনির মেইন কালপ্রিট। তার মানে কোনোভাবে এই জ্বালানি বা গ্লুকোজটাকে যদি আমরা নাই করে দিতে পারি, তাহলে আমাদের সিজার বা খিঁচুনি হবে না। এখন প্রশ্ন হলো, কিটোজেনিক ডায়েট কিভাবে এই গ্লুকোজকে শূন্য করে দিচ্ছে? সিজার কিভাবে কমাচ্ছে? কিটো ডায়েট আসলে বেশ কিছু মেকানিজমের মাধ্যমে সিজার কমাচ্ছে। আমরা মাত্র একটা মেকানিজম নিয়ে কথা বলবো। কিটো ডায়েটে কার্বোহাইড্রেট ইনটেক 4 থেকে 5%-এর মতো। এটাকে প্রায় শূন্য ধরা যায়। তার মানে শরীরে কোনো কার্ব বা গ্লুকোজ প্রবেশ করছে না। কিটো ডায়েটে 90%-এর মতো ফ্যাট খেতে হচ্ছে। এই ফ্যাট যখন খাওয়া হয়, লিভার তখন ফ্যাট থেকে তৈরি করে কিটোন বডিজ, মানে বিটা হাইড্রোক্সি বিউটারেট, এসিটো এসিটেট এবং এসিটন। যেহেতু হিউম্যান বডি কার্ব খাচ্ছে না, তাহলে গ্লুকোজ পাচ্ছে না। ব্রেনের নিউরনগুলো তখন গ্লুকোজ না পেয়ে বাধ্য হয়ে কিটোনগুলোকে, মানে এই 3টা কম্পাউন্ডকে ব্যবহার করছে। এগুলোকে বার্ন করে এনার্জি গ্রহণ করছে। মজার ব্যাপার হলো, গ্লুকোজ যেখানে ফাস্ট ফিউল, মানে খুব দ্রুত জ্বালানি দেয়, কিটোন সেখানে স্লোয়ার এবং মোর কন্ট্রোল ফিউল, মানে গ্লুকোজ থেকে যত দ্রুত এনার্জি বের করে ব্রেনের নিউরনগুলো নিতে পারে, কিটোন বডিজ থেকে সেগুলো তত দ্রুত নিতে পারে না। কিটোন বডিজ থেকে নিউরনগুলো যত স্লো এনার্জি পাবে, খিঁচুনি বা ইলেকট্রিক্যাল স্টর্ম তত স্লো হবে বা বন্ধ হয়ে যাবে। পুরো ব্যাপারটাকে ভেরিফাই করার একটা ইন্টারেস্টিং স্টাডি আছে। কিটো ডায়েটে থাকা কোনো মৃগী রোগীকে যদি হঠাৎ গ্লুকোজ ইনফিউশন দেওয়া হয়, মানে রক্তে যে গ্লুকোজ বা কার্ব পাচ্ছিল না, সেটা যদি দেওয়া হয়, তাহলে কিটোন বডির যে এন্টি কনভালসেন্ট বা এন্টি সিজার ইফেক্ট ছিল, খিঁচুনি বন্ধ ছিল, গ্লুকোজ পেয়ে সাথে সাথেই রিভার্সড হয়ে যায়। অর্থাৎ গ্লুকোজ দিলে আবার খিঁচুনি শুরু হয়। তার মানে গ্লুকোজ কমিয়ে দেওয়াটাই কিটোজেনিক ডায়েটের প্রধান এন্টি কনভালসেন্ট মেকানিজম বা খিঁচুনি থামানোর মেকানিজম। এত চমৎকার একটা ডায়েট দিয়ে এত মারাত্মক একটা ডিজিজকে কন্ট্রোলে রাখা হচ্ছে, তাহলে 1940-এর পর কেন হুট করে কিটো ডায়েট হারিয়ে গেল? কনসেপ্ট খুবই সিম্পল। 1938 সালে আসে এপিলেপসির প্রথম পাওয়ারফুল ড্রাগ, নাম ফেনিটয়েন। ফেনিটয়েনের ট্রেড নাম ছিল ডাইলেন্টিন। এই ডাইলেন্টিন এতটাই পাওয়ারফুল এন্টি সিজার ওষুধ, একটা পিল খাও সিজার বন্ধ, মানে খিঁচুনি বন্ধ। একদিকে ডাইলেন্টিন খেলে সিজার বন্ধ, অন্যদিকে কিটো ডায়েটকে ফলো করলে এক্স্যাক্টলি মেপে মেপে খেতে হয়। এই ধরনের ডায়েট মেইনটেইন করা বেশ যন্ত্রণা। রেজাল্ট, পুরো দুনিয়া ঝুঁকে পড়লো ডাইলেন্টিনের দিকে। হারিয়ে গেল কিটোজেনিক ডায়েট। যদিও 80-এর দশকে সারা আমেরিকায় মাত্র একটা হসপিটালে কিটো ডায়েট দিত, জন হপকিন্স। ডক্টর জন ফ্রিম্যান বছরে মাত্র 12 থেকে 18 জন রোগীকে এই ডায়েট দিতেন, কিন্তু পুরো দুনিয়া থেকে ততদিনে কিটো ডায়েট হারিয়ে গেছে। আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল কিটোজেনিক ডায়েটে ওজন কিভাবে কমে সেটা নিয়ে আলোচনা করা। এখন আমরা সেইটাই দেখব। এই অংশটা একদম মিস করবেন না, কারণ সবচেয়ে ডেঞ্জারাস পার্ট এইটাই। খেয়াল করেন, কিটো ডায়েট কিন্তু নর্মাল ডায়েট না, এটা একটা মেডিকেল ডায়েট। তার মানে মৃগী রোগীদের জন্য স্পেশাল ডায়েট। এটা আপনার জন্য এবং আমার জন্য না। এই ডায়েটের উদ্দেশ্য ছিল খিঁচুনি কমানো, কিন্তু দেখা গেল মৃগী রোগীদের কার্ব খেতে না দিলে তাদের শরীরের ওজন দ্রুত কমে যাচ্ছে। তার মানে ওজন কমে যাওয়া এই চিকিৎসার অ্যাডভার্স ইফেক্ট, বাংলায় যেটাকে বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। আপনি যদি কিটো ডায়েট ফলো করেন, ওজন কমাতে চান, আপনি আসলে একটা মেডিকেল ডায়েট নিচ্ছেন, নরমাল ডায়েট না, এবং সেই ডায়েটের পার্শ্ব প্রতিক্রিয়াকে নিজের শরীরে অ্যাপ্লাই করছে। প্রশ্ন হলো, কিটো ডায়েটের এই পার্শ্ব প্রতিক্রিয়া কিভাবে হচ্ছে, মানে আমাদের ওজন কিভাবে কমছে? কিটো ডায়েট শুরু করলে প্রথম সপ্তাহেই 2 থেকে 5 কেজি ওয়েট লস হয়। এটা কিন্তু চর্বি কমে না, এর পুরোটাই পানি, এবং এর পেছনে আছে ইন্টারেস্টিং বায়োকেমিস্ট্রি। আমরা কার্ব খেলে আমাদের বডি সেই কার্বের প্রয়োজনের অতিরিক্ত অংশকে গ্লাইকোজেন হিসাবে লিভার এবং মাসলে জমা রাখে। ইন্টারেস্টিং পার্ট হলো, লিভার এবং মাসলে থাকা প্রতি 1 গ্রাম সঞ্চিত গ্লাইকোজেন হিউম্যান
হিউম্যান বডিতে 3 গ্রাম পানি ধরে রাখে। শরীরে মোট গ্লাইকোজেন থাকে 450 থেকে 700 গ্রাম, এভারেজ 500 গ্রাম। এবার কাউন্ট করেন, 1 গ্রাম গ্লাইকোজেনের জন্য বডিতে 3 গ্রাম পানি জমা থাকলে 500 গ্রাম গ্লাইকোজেন আমাদের শরীরে 1500 গ্রাম পানি মানে প্রায় 1.5 কেজি পানি ধরে রাখে। কিটো ডায়েট শুরু করলে বডিতে কার্ব ইনটেক বন্ধ হয়। আমাদের বডি তখন এই সঞ্চিত কার্ব মানে গ্লাইকোজেনগুলোকে বার্ন করা শুরু করে। 2 থেকে 7 দিনের মধ্যে গ্লাইকোজেন শেষ হয়ে যায়। গ্লাইকোজেন শেষ হলে এই 1.5 কেজি পানিও আর আমাদের শরীরে আটকে থাকতে পারে না, এই পানি বডি থেকে বের হয়ে যায়। তাহলে হিউম্যান বডিতে থাকা 500 গ্রাম গ্লাইকোজেন শেষ, 1.5 কেজি পানিও শেষ। তার মানে প্রথম সপ্তাহে আপনার ওজন কমে গেল 2 কেজি। এই সময় বেশিরভাগ কিটো ডায়েট ফলোয়ার বেশ মোটিভেশন পায়। একদিকে ইচ্ছা মতো ফ্যাট খাচ্ছেন, অন্যদিকে 2 কেজি ওয়েট নাই হয়ে গেছে প্রথম সপ্তাহে। দারুণ তো ব্যাপারটা। ঘটনা এখানেই শেষ না, এবার শুরু হবে সেকেন্ড স্টেজ, কিটোন ইনডিউসড ডাইউরেসিস। ডাইউরেসিস মানে প্রস্রাবের সাথে স্বাভাবিকের থেকে বেশি পানি বডি থেকে বের করে দেওয়া। কিটো ডায়েটের কারণে আমাদের বডিতে যে কিটোন বডিগুলো তৈরি হচ্ছে, সেই কিটোন বডিগুলো বডি থেকে পানিগুলোকে বের করে দেয়। এজন্য একে বলা হয় কিটোনের কারণে পানি ত্যাগ বা কিটোন ইনডিউসড ডাইউরেসিস। প্রসেস খুব সিম্পল। বডিতে কিটোন বডিজ তৈরি হলে আমাদের কিডনি প্রস্রাবের সাথে বেশি বেশি সোডিয়ামগুলোকে বের করে দেয়। সোডিয়াম লবণ হলো হিউম্যান বডিতে পানি আটকে রাখার আরেকটা উপাদান। সোডিয়ামকে প্রস্রাবে বেশি বেশি বের করে দিলে শরীরের পানি প্রস্রাবের সাথে বের হয়ে যেতে থাকবে। ফলাফল, প্রথম সপ্তাহে শুধু গ্লাইকোজেনের কারণেই 2 কেজি ওয়েট কমে না, সোডিয়াম হারানোর কারণে পানি বের হয়ে গিয়ে আরো বেশি ওয়েট কমায়। এই ওয়েট লসের বিষয়টা অনেক ফাস্ট। খেয়াল করেন, এটা কিন্তু ফ্যাট লস না, ওয়াটার ওয়েট লস। অনেকটা ডায়রিয়াতে যেমন লবণ কমে, লবণের সাথে পানি কমে, এক্স্যাক্টলি সেম বিষয়। ডিফারেন্স শুধু ডায়রিয়ায় পানি কমে পায়খানার সাথে, কিটো ডায়েটে পানি কমে প্রস্রাবের সাথে। তাহলে আসল চর্বি কখন কমে? প্রথম সপ্তাহের পরে শরীরে সত্যিকারের ফ্যাট বার্নিং মুডে চলে যায়। তবে দীর্ঘমেয়াদী ওজন কমা নির্ভর করে ক্যালোরি ডেফিসিটের উপর, শুধু কিটো ডায়েটের উপরে না। প্রশ্ন হলো, এপিলেপসি ড্রাগ ফেনিটোয়েন আবিষ্কারের সাথে সাথে যে কিটো ডায়েট হারিয়ে গিয়েছিল সেটাকে ফিরিয়ে আনলো কারা? কারা এটাকে $1 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে কনভার্ট করলো? কিটো ডায়েট আবার ফিরে আসলো 1993 সালে। এই ডায়েটকে ফিরিয়ে আনেন একজন হলিউড ডিরেক্টর, নাম জিম আব্রাহামস। জিম আব্রাহামসের কিছু ফেমাস মুভি আছে, এয়ারপ্লেন, নেকেড গান, হট শটস। জিম আব্রাহামের ছেলের নাম ছিল চার্লি। এই চার্লি যখন 1 বছর বয়স তখন এপিলেপসিতে বা মৃগীতে আক্রান্ত হয়। এতটাই ভয়াবহ অবস্থা, দিনে প্রায় 100 বার পর্যন্ত খিঁচুনি হতো। 4টা এন্টি সিজার ওষুধ, কোনোটাই কাজ করে না। ওষুধের সাইড ইফেক্টে চার্লি ঠিক মতো মাথাও তুলতে পারতো না। এই সময় চার্লির বাবা মানে ডিরেক্টর জিম আব্রাহামস এপিলেপসি নিয়ে স্টাডি শুরু করেন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস UCLA তে একটা বই পেলেন। এই বইয়ের নাম ছিল সিজার অ্যান্ড এপিলেপসি ইন চাইল্ডহুড, এ গাইড ফর প্যারেন্টস। বইয়ের লেখক জন হপকিন্সের ডক্টর জন ফ্রিম্যান। ইনি সেই ফ্রিম্যান যিনি সারা পৃথিবীতে কিটো ডায়েট হারিয়ে গেলেও জন হপকিন্সে বছরে 12 থেকে 18 জনকে কিটো ডায়েট দিয়েই যাচ্ছিলেন। ডিরেক্টর জিম এই বইতে পড়লেন এমন একটা ডায়েটের কথা যা অর্ধেক মৃগী রোগীকে সারিয়ে তোলে। ডিরেক্টর চলে গেলেন জন হপকিন্সে। 1993 সালে ডিরেক্টর জিমের 1 বছরের ছেলে চার্লি যখন হপকিন্সের ডক্টর ফ্রিম্যানের আন্ডারে কিটো ডায়েটে যান, তখন সারা পৃথিবীতে মাত্র 1 ডজনের মতো মানুষ এই কিটো ডায়েট মেনে চলতেন। ডায়েট শুরু করার সাথে সাথে ম্যাজিক্যালি চার্লির মধ্যে ভিজিবল চেঞ্জ দেখা দিল। আবার বিস্ময়, মাত্র 3 দিনে চার্লি কমপ্লিটলি সিজার ফ্রি হয়ে গেল। এরপর ডিরেক্টর জিম পরের মাসে যে 4টা পাওয়ারফুল অ্যান্টি সিজার ওষুধ চার্লি খেত সেগুলো বন্ধ করে দেন। শুধু ডায়েটেই তার ছেলে সুস্থ হতে লাগলো। ডিরেক্টর জিম আব্রাহাম তখন পুরো বিষয়টা হজম করতে পারলেন। চরম রাগ। এজ এ ফাদার এই রাগ হাইলি লজিক্যাল রাগ। তার মনে হলো তার ছেলে 9 মাস অকারণে যন্ত্রণা পেল। ডাক্তাররা কি আসলে এই ডায়েটের কথা জানতেন না, নাকি ইচ্ছা করে লুকিয়ে গেছে সবার কাছে যাতে বেশি বেশি ওষুধ বিক্রি করতে পারে? তিনি হলিউডের পুরো পাওয়ার নিয়ে একটা প্ল্যান্ড মিডিয়া ক্যাম্পেইন শুরু করলেন। তিনি খুব করে চাইলেন যেন তার ছেলের মতো অন্য কেউ এপিলেপসিতে পেইন এন্ডিউর না করুক। এই ম্যাজিক্যাল ডায়েটকে প্রচার করতে 1994 সালে গড়ে তুললেন চার্লি ফাউন্ডেশন ফর কিটোজেনিক থেরাপিজ, যার মূল লক্ষ্যই ছিল এই ডায়েটকে সকল রোগীর কাছে পৌঁছে দেওয়া। খেয়াল করেন, রোগীর কাছে পৌঁছে দেওয়া, ওয়েট লস করতে যায় তাদের কাছে নয়। 1994 সালের অক্টোবরে এনবিসি এর ডেডলাইন টেলিভিশন প্রোগ্রামে জিম আব্রাহামস তার ছেলে চার্লি আব্রাহামসের এই ঘটনা প্রচার করেন। ডেডলাইনে প্রচারের পর চার্লির বাবা এবং মা জিম এবং ন্যান্সি আব্রাহামসের কাছে অন্যান্য ফ্যামিলি থেকে হাজার হাজার চিঠি আসতে থাকে। সবার গল্প ছিল সিমিলার, আনকন্ট্রোলড মৃগী রোগ, একাধিক ওষুধ, বারবার হসপিটাল, ইমার্জেন্সিতে ছোটা। এই ক্যাম্পেইনে এনবিসি ডেডলাইনে একজন ডক্টর প্রেজেন্ট ছিলেন, নাম ডক্টর ডোনাল্ড শিল্ডস। ডক্টর ডোনাল্ড এমন একটা কোটেশন বলেন যেটা লিটারালি অনেক মানুষকে কনফিউজড করে দেয়। দেয়ার ইজ নো বিগ ড্রাগ কোম্পানি বিহাইন্ড দ্য ketogenic diet and there will never be unless somebody starts marketing sausage and eggs with cream sauce as a drug. There's no big drug company behind a ketogenic diet, and there probably can never be unless somebody starts marketing sausage and eggs with cream sauce on it as a drug.
ডক্টর ডোনাল্ডের এই কোটেশনের মানে হলো কিটো ডায়েট খুব ভালো একটা কিছু, কিন্তু কোনো ড্রাগ কোম্পানি এই কিটোজেনিক ডায়েটকে প্রমোট করবে না। কোনো কোম্পানি প্রমোট না করলে ডাক্তাররা তাদের পেশেন্টদের কিটোজেনিক ডায়েট সাজেস্ট করবে না। কেন? কারণ এটা ড্রাগ না, এটা আসলে একটা ফুড। ড্রাগ কোম্পানি তো ফুড সেল করে না। যদি ড্রাগ কোম্পানিগুলো ফুড সেল করতো, তারা কিটো ডায়েটকেও প্রমোট করতো। ড্রাগ কোম্পানিগুলোর হিসাব খুবই সিম্পল, নো প্রফিট নো ইন্টারেস্ট। এনবিসি ডেডলাইন হাইপের পর জিম আব্রাহামস আরো একটা কাজ করলেন। 1997 সালে তিনি ফার্স্ট ডু নো হার্ম নামে একটা টেলিফিল্ম প্রডিউস করলেন, যেখানে অ্যাক্টিং করেন মেরিল স্ট্রিপ। সেই সিনেমা আরো মিলিয়ন মানুষের কাছে কিটো ডায়েটের কথা পৌঁছে দেয়। I assume you know all the evidence in favor of the ketogenic diet is anecdotal. There is absolutely no scientific evidence this diet works. When you say scientific evidence, if you mean double-blind studies, then I have to ask you, where are the double-blind studies on the effects of the interactions between all the drugs you've had, Robbie? কার্লি ফাউন্ডেশন কিটো ডায়েটকে মেডিকেল জগতে ফিরিয়ে আনলো, কিন্তু ম্যাস মার্কেটে নিয়ে গেল সম্পূর্ণ ভিন্ন মানুষেরা। যেমন ডাক্তার রবার্ট অ্যাটকিন্স, তিনি ছিলেন একজন কার্ডিওলজিস্ট। 1972 সালে তিনি একটা বই পাবলিশ করেন, নাম ডক্টর অ্যাটকিন্স ডায়েট রিভলিউশন। একজন কার্ডিওলজিস্ট যখন বলতে শুরু করলো কার্বোহাইড্রেটের বদলে চর্বি বেশি খেতে, সবাই অবাক হয়ে গেল। ডক্টর অ্যাটকিন্সের লজিক হলো কার্ব কমাও, ফ্যাট বাড়াও। কার্ব না পেলে বডি বাধ্য হয়ে বডিতে থাকা ফ্যাটগুলোকে বার্ন করে এনার্জি বের করবে। ফ্যাট বার্ন হলে ওজনও কমে যাবে। যেহেতু ফ্যাট খেতেই হচ্ছে, এজন্য না খেয়ে থেকে ওজন কমানোর কাজটা আর করতে হচ্ছে না। 1972 সালের দিকে এই ধরনের কথা বলা মানে ট্রেডিশনাল সায়েন্সের এগেইনস্টে গিয়ে কথা বলা আনবিলিভেবল হাইপ ক্রিয়েট করে। সব ডাক্তার যখন বলছেন কম চর্বি খাও, অ্যাটকিন্স বলছেন মাংস খাও, ডিম খাও, মাখন খাও, শুধু রুটি ভাত বাদ দাও। এরপর কিটো ডায়েটের জনপ্রিয়তা মারাত্মকভাবে বেড়ে গেল। ডক্টর অ্যাটকিন্স ডায়েট রিভলিউশন বইটা প্রায় 12 মিলিয়নের বেশি কপি বিক্রি হয়। 2003-4 সালের একটা পাবলিক সার্ভের ডেটা পাওয়া যায়, যেখানে দেখা যায় নর্থ আমেরিকার প্রতি 11 জন অ্যাডাল্টের মধ্যে একজন লো কার্ব ডায়েটে ছিল, মানে অ্যাটকিন্স ডায়েটকে ফলো করছিল। এমনকি আমেরিকার যে রেস্টুরেন্টগুলো ছিল, তারা নিজেদের খাবারের যে মেনু ছিল সেখানে অ্যাটকিন্স ফ্রেন্ডলি ট্যাগ দেওয়া শুরু করে। এই অ্যাটকিন্স ডায়েট কিন্তু কিটো ডায়েট। 2003 সালের এপ্রিলে ডক্টর অ্যাটকিন্স মারা যান। তার মৃত্যুর বিষয়টাকে এখানে মেনশন করা খুবই ইম্পর্টেন্ট, কারণ যাকে কিটো ডায়েটের ইনভেন্টর, ওয়ার্ল্ড ওয়াইড প্রমোটর ভাবা হতো, সেই ডক্টর অ্যাটকিন্স নিজে ছিলেন 117 কেজি ওজনের একজন স্থূল মানুষ। তার নিজের হার্ট অ্যাটাকের হিস্ট্রি ছিল, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর মানে হার্ট ফেলিউরের হিস্ট্রি ছিল, একই সাথে হাই প্রেশার। তিনি মারাও যান নিউ ইয়র্কের একটা ফুটপাতে পড়ে গিয়ে হেড ইনজুরি নিয়ে। এই 117 কেজি ওজন, অ্যাটকিন্সের হেলথ ইস্যু কিছুটা হলেও অ্যাটকিন্স ডায়েটের জনপ্রিয়তার উপর কিছুটা প্রভাব ফেলে। কিন্তু অ্যাটকিন্সের মৃত্যুর পরে পুরো কিটো ডায়েট থেমে যায়নি, পুরো ব্যাপারটা গ্লোবালি ওয়াইল্ড ফায়ারের মধ্যে স্প্রেড করে। 2010-এর দশকে গ্লোবাল টেক হাব সিলিকন ভ্যালিতে একটা নতুন মুভমেন্ট স্প্রেড করে, বায়ো হ্যাকিং। আইডিয়া খুবই সিম্পল, আপনার বডি একটা কম্পিউটার, এবার একে হ্যাক করে নিজের মতো করে অপটিমাইজ করা যায়। বায়ো হ্যাকিং মুভমেন্টের সবচেয়ে বড় ফেস হলো ড্যাব অ্যাসপ্রে, সিলিকন ভ্যালির একজন সাকসেসফুল আইটি এন্টারপ্রেনার। এই সাকসেসফুল আইটি এন্টারপ্রেনার থেকে তিনি হয়ে ওঠেন ফাদার অফ বায়ো হ্যাকিং। এরপর ড্যাব অ্যাসপ্রে তৈরি করলেন বুলেট প্রুফ কফি নামে একটা স্পেশাল কফি রেসিপি। কফি প্লাস এমসিটি অয়েল মানে নারকেল থেকে বিশেষ ফ্যাট, সাথে গ্রাস ফেড বাটার। খেয়াল করেন কফি বাদে বাকি যে দুটো আছে দুটোই কিন্তু ফ্যাট, মানে কিটো ডায়েটের মতোই ফ্যাট রিচ ডায়েট। ড্যাব অ্যাসপ্রে দাবি করেন এই কফি ব্রেনকে এনার্জি দেয়, কিটোসিস স্টেজে রাখে, ব্রেকফাস্টের যে খাবার খাই সেটার এটা বিকল্প। 2013 সালে ড্যাব অ্যাসপ্রে বুলেট প্রুফ 360 বলে একটা কোম্পানি প্রতিষ্ঠা করেন। 2018 সালে এই কোম্পানি $40 মিলিয়ন বেশি বিনিয়োগ পায়। ড্যাব অ্যাসপ্রের বুলেট প্রুফ রেডিও পডকাস্ট 2019 পর্যন্ত 75 মিলিয়নেরও বেশি বার ডাউনলোড হয়েছে। মজার ব্যাপার হলো ড্যাব অ্যাসপ্রের এই বিশাল কোম্পানি এবং মুভমেন্ট কোনোটাই স্ট্রং সায়েন্টিফিক রিসার্চ ব্যাকড না। অ্যাসপ্রেকে ফাদার অফ বায়োহ্যাকিং বলা হয়, এই টাইটেল কিন্তু সে নিজেই নিজেকে দিয়েছে। কিন্তু সিলিকন ভ্যালি, টেক এন্টারপ্রেনার বিষয়গুলো মানুষকে ইজিলি অ্যাট্রাক্ট করে, ইনফ্লুয়েন্সড হয়, কিটো ডায়েটকে আরো স্প্রেড করতে হেল্প করে। এরপর শুরু হয় সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট। কিটো ডায়েট হয়ে গেল লাইফ স্টাইলের পার্ট। যেমন অস্কার উইনার হ্যালি বেরি ইয়ং স্টেজে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত। এই হ্যালি বেরি পাবলিকলি বলেন কিটো ডায়েট তার রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে এবং এনার্জি ধরে রাখতে সাহায্য করছে। একজন সেলিব্রিটি যখন একটা রিয়েল হেলথ কন্ডিশনের কথা বলেন, মানুষ সহজেই বিশ্বাস করে। লেব্রন জেমস ছিলেন NBA এর একজন লেজেন্ডারি স্পোর্টসম্যান। এই জেমস 2014 সালে টানা 67 দিন কিটোজেনিক ডায়েট মেনে চলেন। কোনো সুগার নেই, কোনো ডেইরি ফুড নেই, কোনো কার্ব নেই, শুধু মাংস, মাছ, সবজি। জেমস বলেন পুরো ব্যাপারটাই একটা মেন্টাল চ্যালেঞ্জ ছিল। একজন এলিট NBA প্লেয়ার যখন কিটো ডায়েটকে তার পারফরমেন্স ভালো করছে এভাবে মেনশন করেন, সেটার ইফেক্ট কিন্তু অন্যরকম। তার ফ্যান সার্কেল কিটো ডায়েট ফলো এবং প্রচার করতে শুরু করল। কিম কার্দাশিয়ান 2020 সালে অ্যানাউন্স করেন তিনি কিটো ডায়েট ট্রাই করছেন। প্রেগন্যান্সির কারণে
যে এক্সট্রা ওয়েট গেইন করেছিলেন তার অধিকাংশ তিনি অ্যাটকিন্স 40 ডায়েট ফলো করে কমিয়ে ফেলেছেন। তার এই একটা পোস্ট গ্লোবালি লক্ষ লক্ষ মানুষকে কিটো ডায়েট সম্পর্কে জানায়। এরপর কি ঘটলো? ডোমিনোজ ইফেক্ট। ইনস্টাগ্রাম এবং ইউটিউবে কিটো ইনফ্লুয়েন্সারদের সংখ্যা বাড়তে শুরু করলো। রেসিপি ভিডিওস, বিফোর অ্যান্ড আফটার ফটোজ, ওয়েট লস টেস্টিমোনিয়ালস, একটা পিওর সোশ্যাল মিডিয়া ফেনোমেনা ক্রিয়েট হলো। গুগল ট্রেন্ডসের ডেটা অনুযায়ী 2019 সালে কিটোজেনিক ডায়েট ছিল বিশ্বের সবচেয়ে বেশি সার্চ করা ডায়েট। চার্লি আব্রাহামসের বাবা চেয়েছিলেন সবাই কিটো ডায়েটের কথা জানো। চার্লির মতো ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসিতে আর কোনো শিশু পেইন এন্ডিউর না করুক। তার স্বপ্ন পূরণ হয়েছিল, কিন্তু যেভাবে কিটো ডায়েটকে ক্যাপিটালাইজ করা হয়েছে সেটা তিনি নিজেও কল্পনা করেননি। কিটো ডায়েট এখন প্রায় $14 বিলিয়ন ইন্ডাস্ট্রি। ইউএসএ একাই 2025 সালে প্রায় $6.5 বিলিয়ন কন্ট্রিবিউট করে। মজার ব্যাপার হলো ইন্ডাস্ট্রি এখন শুধু আর খাবারের বিষয় নয়, পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। এই তালিকায় আছে সাপ্লিমেন্টস, স্ন্যাক্স, বেভারেজ, অ্যাপস, বই, কোর্সেস। কিছু ডাক্তার, টেক এন্টারপ্রেনার কিংবা সেলিব্রিটি না হয় প্রমোট করলো, কিন্তু কনজিউমাররা এটাকে কেন গ্রহণ করলো? এক নম্বর কারণ ওবেসিটি এপিডেমিক। WHO-র 2024 রিপোর্ট অনুযায়ী বিশ্বে প্রতি 8 জনের 1 জন ওবেস। আমেরিকায় 42% অ্যাডাল্ট ওবেস। দ্রুত ওজন কমানোর ডায়েটের ডিমান্ড এজন্যই এত বেশি। কারণ 2, ইনস্ট্যান্ট রেজাল্ট। কিটো ডায়েট শুরু করলে প্রথম সপ্তাহে 2 থেকে 2.5 কেজি ওজন কমে। যদিও শরীর চর্বির বদলে পানি কমাচ্ছে, তবে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মানুষকে আরো অ্যাট্রাক্ট করে। কারণ 3, ইট দ্য ফুড ইউ লাইক অ্যাপিল। চর্বিযুক্ত মাংস, ডিম, পনির খাও কিন্তু চিনি ছেড়ে দাও। এই টাইপের কথাবার্তা মানুষ ভালোই গ্রহণ করে। কারণ 4, সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম। বিফোর অ্যান্ড আফটার ছবি বেশি ভাইরাল হয়, সাকসেস স্টোরি বেশি বেশি শেয়ার হয়, কিন্তু ফেইলিউর স্টোরিজ এবং সাইড ইফেক্টের কথা মানুষের সামনে আসে না। কারণ 5, সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রি স্ট্র্যাটেজি। শুধু খাবার দিয়ে কিটো ডায়েট ফলো করা যায়, কিন্তু কোম্পানিগুলো কিটো সাপ্লিমেন্টসও বিক্রি করা শুরু করে। MCT অয়েল, এক্সোজেনাস কিটোনস, কিটোন গামিজ, এগুলো এক্সপেন্সিভ কিন্তু অনেক ক্ষেত্রে সায়েন্টিফিক্যালি আনপ্রুভেন। মানুষ জিম করতে কিংবা ওজন কমানোর সময় সাপ্লিমেন্টকে রিলিজিয়নের মতো ফলো করে। কিটো ডায়েট ইন্ডাস্ট্রি আপনাকে দেখাবে বিফোর অ্যান্ড আফটার, ওয়েট লস, মেন্টাল ক্ল্যারিটি, এনার্জি। কিন্তু রিসেন্ট গবেষণা, মেডিকেল ডেটা বলছে ভিন্ন কথা। কিটো ডায়েটের আড়ালে লুকিয়ে থাকা এক দানবের কথা। এই এক দানব এক এক করে আপনার কিডনি, ব্রেন, অগ্নাশয়, থাইরয়েড গ্ল্যান্ড সবকিছু ধ্বংস করে ফেলবে। আমরা কয়েকটা বিষয় নিয়ে বলবো, যেমন কিডনিতে পাথর বা নেফ্রোলিথিয়াসিস। নেফ্রো মানে কিডনি, লিথো মানে পাথর। আপনার কিডনিতে পাথর হবে, কিভাবে হয় সেটা আরো ভয়ঙ্কর। ফ্যাট খাওয়ার জন্য বডিতে যে কিটোন বডিগুলো উৎপন্ন হচ্ছে, সেগুলো যেমন বিটা হাইড্রোক্সি বিউটারেট, এসিটোএসিটেট, এগুলো আসলে এসিড, এরা রক্তে ভেসে বেড়ায়। এই কন্ডিশনকে বলা হয় কিটোসিস। রক্তের এইসব অ্যাসিডকে নিউট্রালাইজ করতে হবে, আর নিউট্রালাইজ করার জন্য দরকার ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমরা কোথায় পাবো? আমাদের যে শক্ত হাড় আছে তার ভেতরে ক্যালসিয়াম থাকে, সেগুলো বের হয়ে রক্তে আসতে শুরু করে, যে কারণে হাড়গুলো সফট হয়ে যায়, ইজিলি ফ্র্যাকচার হয়। দেখুন, আপনি শুরু করলেন কিটো ডায়েট, কিন্তু কিডনিতে পাথর বানানোর আগে আপনার হাড়ের ক্ষতি করছে। এদিকে কিটোন বডিগুলো তো রক্তে রাখা যাবে না। কিটোন বডি এবং হাড় থেকে বের হয়ে আসা ক্যালসিয়াম প্রস্রাবের সাথে বের হতে শুরু করে। সাইট্রেট নামে আমাদের একটা কম্পাউন্ড আছে যেটা কিডনিতে পাথর তৈরি হতে বাধা দেয়। এই কিটোন বডির কারণে সাইট্রেট তখন কমতে থাকে। সাইট্রেট কমার কারণে ক্যালসিয়ামগুলো কিডনির ভেতরে ছোট ছোট যে নালীগুলো আছে সেগুলোর ভেতরে জমতে থাকে, তৈরি হয় ক্যালসিয়াম ক্রিস্টাল। এই ক্রিস্টালগুলোই কিডনির পাথর। অক্সফোর্ড একাডেমিকের ক্লিনিক্যাল কিডনি জার্নাল এর একটা ডেটা বলছে কিটো ডায়েটে কিডনি স্টোনের বার্ষিক হার 7.9%, যেখানে সাধারণ মানুষের মধ্যে এটা মাত্র 0.25 থেকে 3%। তার মানে কিটো ডায়েটের কারণে কিডনিতে পাথর হওয়ার রিস্ক 30 গুণ বেড়ে যাচ্ছে। রিস্ক 2, 2023 সালে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি ACC অ্যানুয়াল মিটিং এ একটা গুরুত্বপূর্ণ রিসার্চ প্রেজেন্ট করে। এখানে 305 জন কিটো লাইক ডায়েটকারী এবং 1220 জন নরমাল ডায়েটকারীর মাঝে তুলনা দেখানো হয়। ফলাফল, কিটো লাইক ডায়েটকারীদের গ্রুপে LDL কোলেস্টেরল মানে খারাপ কোলেস্টেরল এবং অ্যাপোলিপোপ্রোটিন বি অত্যন্ত বেশি। এই কিটো লাইক গ্রুপের মানুষের 9.8% নতুন করে কার্ডিয়াক ইভেন্টের শিকার হয়, মানে হার্টের সমস্যা দেখা দেয় তাদের। অথচ নরমাল ডায়েটকারীদের ক্ষেত্রে এই নাম্বার অর্ধেক, মাত্র 4.3%। হিসাব খুবই সিম্পল, কিটো লাইক ডায়েট মানে হাই ফ্যাট লো কার্ব ডায়েটে হার্ট ডিজিজের ঝুঁকি প্রায় দ্বিগুণ। 2024 সালে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে পাবলিশ হওয়া একটা মেটা অ্যানালাইসিস কনফার্ম করে কিটো ডায়েটে টোটাল কোলেস্টেরল এবং LDL-C বাড়ায়। এই বাড়তি কোলেস্টেরল, যেটা অ্যাথেরোস্ক্লেরোসিস মানে আমাদের হার্টের রক্তনালীর ভেতরে ব্লক সৃষ্টি করে, এবং CVD মানে হার্ট ডিজিজের রিস্ক বাড়ায়। তবে একটা স্পেশাল নোট, কিটো ডায়েটে ট্রাইগ্লিসারাইড কমে, HDL মানে ভালো কোলেস্টেরল বাড়ে, আবার ব্লাড প্রেশার কমে। এগুলো হার্টের জন্য ভালো, কিন্তু ওভারঅল চিন্তা করলে ভালোর পাশাপাশি খারাপ কোলেস্টেরল বাড়ছে। মানে কিটো এবং হার্টের রিলেশন খুবই কমপ্লেক্স, সবার জন্য সেম রেজাল্ট হয় না। রিসেন্ট একটা রিসার্চে দেখা গেছে LCHF মানে লো কার্ব হাই ফ্যাট ডায়েটে LDL-C বাড়ার কারণে অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ ASCVD এর রিস্ক তৈরি হয়। স্পেশালি যারা আগে থেকে হার্ট ফেলিউর বা CKD ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, তাদের জন্য কিটো ডায়েট বিপজ্জনক হতে পারে। রিস্ক 3, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। 2024 সালের একটা কেস
রিপোর্টে দেখা যায় একজন 47 বছরের মহিলা ওজন কমাতে নিজে নিজে কিটো ডায়েট শুরু করে। কিছুদিন পর তীব্র পেট ব্যথা এবং বমি শুরু হলো। হসপিটালে গিয়ে পরীক্ষায় ধরা পড়লো একিউট প্যানক্রিয়াটাইটিস। এর কারণ কিটো ডায়েটে হাই ফ্যাট প্যানক্রিয়াজে গিয়ে ইনফ্লামেশন সৃষ্টি করে। এজন্যই রিসার্চাররা সতর্ক করেছেন কিটো ডায়েটের পপুলারিটিজের সাথে সাথে প্যানক্রিয়াটাইটিসের সংখ্যাও বাড়ছে। আরো কিছু সাইড ইফেক্ট আছে, যেমন কিটো ফ্লু, এইটা ফার্স্ট উইকে দেখা দেয়। আপনার মাথা ব্যথা হবে, ক্লান্তি, বমি ভাব, মাথা ঘুরবে। কনস্টিপেশন, কিটো ডায়েটে হাই ফ্যাট আছে কিন্তু ফাইবার কম থাকার কারণে পরিপাক নালীতে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোর ক্ষতি হয়। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, কিটো ডায়েট ফলো করলে আপনি কনফিউজড হবেন কি খাবেন কি খাবেন না, এইটা ডিসাইড করতে অনেক খাবার থেকে নিজেকে সরিয়ে রাখবেন, যে কারণে বিভিন্ন ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি হবে। লিভার স্টিটোসিস মানে ফ্যাটি লিভার, কিটোতে হাই ফ্যাট নেবার কারণে লং টার্মে আপনার ফ্যাটি লিভার হবে। মাসল ক্রাম্পস, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে আপনার মাসলে ক্রাম্পস হবে। তাহলে কিটো ডায়েট ভালো নাকি খারাপ? সঠিক উত্তর হলো এটা নির্ভর করে কার জন্য, কত দিনের জন্য এবং কিভাবে নেওয়া হচ্ছে। এভিডেন্স বেসড কথা হলো ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসিতে, মানে ড্রাগ নিলেই মৃগী কন্ট্রোল হয় না, এটা তাদের জন্য। গ্লুকোজ ট্রান্সপোর্টার টাইপ 1 ডেফিসিয়েন্সি এর ক্ষেত্রে কিটো ডায়েট ফার্স্ট চয়েস ট্রিটমেন্ট। আরো দুইটা ক্ষেত্রে কিটো ডায়েট আমরা সাজেস্ট করতে পারি, যেহেতু সেগুলো বললে আপনি কনফিউজড হবেন এজন্য এগুলো এখানে বলা হলো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, কিটো ডায়েট কারা নিবে না? যাদের কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, প্যানক্রিয়াটাইটিস হিস্ট্রি, থাইরয়েড বা গল ব্লাডারের সমস্যা, হাই কোলেস্টেরল, হার্ট ডিজিজ, ডায়াবেটিস মেডিকেশনে থাকা রোগী কিটো ডায়েট কোনোভাবেই নিতে পারবেন। এবার শেষ করা যাক। দেখুন, কিটো ডায়েট একটা মেডিকেল থেরাপি হিসেবে জার্নি শুরু করেছিল, মানে যে মৃগীতে ওষুধ কাজ করে না, ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসি, সেই মৃগী রোগীদের জন্য এটা একটা ডায়েট ছিল, একটা ট্রিটমেন্ট ছিল। এখন এটা একটা $1 বিলিয়ন মার্কেটিং মেশিন। কিটো সাপ্লিমেন্টস, কিটো গামিজ, এক্সোজেনাস কিটোনস, এগুলোর বেশিরভাগের ফাংশনালিটি কিন্তু প্রুভেন না। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের বিফোর অ্যান্ড আফটার ছবি দেখে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কিটো কোনোভাবেই গ্রহণ করবেন না। ডিরেক্টর জিম আব্রাহামের ছেলে চার্লি আব্রাহামস আজ সুস্থ। 7 বছর বয়সে তিনি কিটো ডায়েটও ছেড়ে দিয়েছেন, কিন্তু আর কখনোই তার খিঁচুনি হয়নি। এবং তার বাবা ডিরেক্টর জিম আব্রাহাম যে লড়াই করেছিলেন, প্রমোট করেছিলেন, সেটা ছিল একটা বাবার তার অসুস্থ ছেলেকে বাঁচানোর লড়াই, ওজন কমানোর জন্য না। ভিডিও ইফেক্টিভ মনে হলে নিজের ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আর বাংলাদেশে বর্তমান হামের মহামারী চলছে, সেইটা নিয়ে বিস্তারিত জানতে আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর করতে পারেন। থ্যাংক ইউ।